আমরা তো জানি যে একুশে টেলিভিশন কতটা আপোষহীন ছিল বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের কারণে, এবং সবসময় সেই উৎসাহটা আপনি দিয়েছেন একুশের কর্মীদেরকে, এটুকুই জানি। কিন্তু কেন এতটা আক্রোশ ছিল আপনার প্রতি আওয়ামী সরকারের? দীর্ঘ 2.5 বছর মানে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একের পর এক মিথ্যে মামলা দিয়ে আপনাকে আটক করে রাখা হলো, কেন এতটা আক্রোশ ছিল? ওই দিনকার ঘটনাটা আমি আপনাকে বলি। অ্যাকচুয়ালি এই যে 6ই আগস্ট ভোর 3টার সময়, হ্যাঁ 6 জানুয়ারি, সরি 6 জানুয়ারি ভোর 3টার সময় আমাকে এই একুশে টেলিভিশন থেকে যখন আমি বের হই তখন তুলে নেওয়া যায়। ঘটনাটা অ্যাকচুয়ালি আমি জানতাম না, কারণ আমার মানে চিন্তার বাইরে ছিল যে এরকম হতে পারে। আসলে একুশে টেলিভিশন সর্বদাই সত্যর পক্ষে এবং মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। সেভাবেই তারা নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রোগ্রামগুলো আছে সব কিছু সেটা সাহসিকতার সাথে, এবং আমরা এইগুলা প্রচার করতাম, গণমানুষের কথা বলতাম। আমাদের যে সিগনেচার প্রোগ্রামগুলো ছিল, যেমন জনতার কথা, এটা জনগণের কথাই বলে, এবং জনদুর্ভোগ, একুশের চোখ, নিউজ, এই যে একুশে রাত, অল দি নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম রিলেটেড উইথ দ্য পিপল, জনগণের সুবিধা অসুবিধা, জনগণের চাওয়া, জনগণের বক্তব্য তুলে ধরতো, এবং সত্য যেটা সেটা। আমরা এই আওয়ামী লীগ সরকার প্রথম যখন আসে, ক্ষমতায় আসে, আসার পর মোটামুটি সম্পর্ক ভালো ছিল। কিন্তু এর ব্যতিক্রমটা শুরু হয় 14 সালের ইলেকশনের পরে। কারণ 14 সালে যে একতরফাভাবে যেভাবে ইলেকশন করে নিল, এবং 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হলো, এবং এই নির্বাচনটা আমরা ব্যাপক আকারে, নির্বাচনের অনিয়ম, এই যে যেমন সিগনিফিক্যান্ট যে ছবি, যেমন কুকুর বসে আছে, বা এই যে খালি ভোট কেন্দ্র, বা এই যে আগুন ধরা দিচ্ছে, এই যে নাশকতা, অল দিস, এগুলো কিন্তু ব্যাপক আকারে যদি আপনি আর্কাইভ দেখেন তাহলে দেখবেন যে এগুলো কিন্তু 21 এখানে একটা ব্যাপক রোল প্লে করে। এবং সেই সাথে যে আন্দোলন চলছিল বিএনপি অন্যান্য দল যারা ভোট বর্জন, সেগুলো কিন্তু ব্যাপকভাবে দেখায়। এটাই অ্যাকচুয়ালি তৎকালীন আওয়ামী লীগ সরকারের মানে নজরে আসে যে এটা তো আউট অফ কন্ট্রোল, এবং 21 করতেছে দেখে অন্যরাও সেটা কিন্তু ফলো করে। যেমন তখন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন যে সমস্ত জনসভা করতো, আমরা লাইভ করতাম, এবং আমাদের দেখা দেখি তখন অন্যরা কিন্তু সেটা করতো, সাহস পাইতো। এখন সবাই যখন দেখলো যে একুশে টেলিভিশন একটা লিড নিল, এবং তখন বলতো সবাই যে হ্যাঁ একুশে টেলিভিশন তো করতেছে, আমরা করতে অসুবিধা কি। জিনিসটা হচ্ছে ওইখান থেকে অ্যাকচুয়ালি এই বৈরিতাটা সৃষ্টি হয়। এখন এখানে বিভিন্নভাবে আমাদের নিউজ বা যে সমস্ত প্রোগ্রাম ইন্টারফেয়ার করার চেষ্টা করছে তখন এই যে মিডিয়া উইংস সো কল্ড এবং ডিজিএফআই, কিন্তু তারা আমাকে সাহস পায় না ডাইরেক্ট কোনো কিছু বলার, কারণ আমি এই সমস্ত অ্যাকচুয়ালি সত্যিকারে এই সমস্ত কথাবার্তা শুনতাম না, বা আমি অ্যাকচুয়ালি এগুলো ভয় ভীতি বা এই সমস্ত না। তা তখন ওরা চিন্তা করলো যে হাউ টু কন্ট্রোল, মানে এই মিডিয়াটা যদি এভাবে চলতে থাকে, এবং এই যে স্বৈর শাসন বা একছত্র আধিপত্য বিস্তার, আর মিডিয়া তো অ্যাকচুয়ালি মানে ফোর্থ পিলার, তা এখন এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। তখন ডিজিএফআইয়ের নেতৃত্বে এবং আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের কিছু ব্যক্তি লাইক গোলাপ, তারপরে তাদের যে প্রেস উইংয়ের যে লোকজন ছিল এরা, এবং কিছু
মিডিয়া সাংবাদিক বা মিডিয়া কর্মী যারা গুড রিলেশন ছিল এই আওয়ামী লীগের সরকারের সাথে, লাইক মোজাম্মেল বাবু, লাইক বুলবুল, মঞ্জুর হাসান ইকবাল বুলবুল। সোমান, এরা তখন দিল যে এই টিভিতে 21 টিভিকে কন্ট্রোল করা যাচ্ছে না, এর ভিতরে ব্যবস্থা নিতে হবে, এই সো অ্যান্ড সো। এর মধ্যে আপনার তারেক রহমানের একটা বক্তব্য বাইরের থেকে, যেটা অ্যাজ এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে বক্তব্যটা দিছে, সেটা আমরা 5 তারিখে অ্যাকচুয়ালি রাত একটা নিউজে একটা নিউজে এটা আমরা প্রচার করি লাইভ। পয়েন্ট অফ ভিউ ইজ, ধরেন বিএনপি ইজ এ বিগ পার্টি এবং তার মুখপাত্র বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দিতেই পারে, তখন কিন্তু কোনো বিধিনিষেধ ছিল না। আদালতের কোনো নির্দেশনা ছিল না, সরকারের থেকেও কোনো সেটা তো নির্দেশ ছিল না। পরে করলো, না আমি তখন তখন ছিল কোনো না। নির্দেশ ছিল না। নো, জি। কোনো কিছু ছিল না। স্বাভাবিকভাবেই আমাদের কাজটা কি, মানে বক্তব্য, এখন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সে লন্ডন থেকে একটা বক্তব্য তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার দিতে, সেটা যেতেই পারে। এবং সেটা যাওয়াতে ওইটাকে ইস্যু করে তখন তারা আমাকে এখান থেকে উঠায় নিয়ে যাওয়ার প্ল্যানিং করে। এটা পরে আমি জানতে পারি। আমি কিন্তু মানে গুণাক্ষরে জানতাম না যে এই জিনিসটা হচ্ছে, এই কনস্পিরেসিটা হচ্ছে, এটা আমার অ্যাকচুয়ালি জানতাম না। আচ্ছা, তখন এটা আমি যখন এই অফিসে ছিলাম, এখান থেকে বের হওয়ার সময়, কাজে ব্যস্ত ছিলাম, বের হওয়ার সময় তখন এই আন্ডারগ্রাউন্ড থেকে গ্যারেজেতে বেরোনোর সময় গাড়িতে হঠাৎ করে চারিদিক থেকে 7-8 জনের মতো, সব ওই যে ওয়েস্টার্ন ফিল্মে যেরকম রুমাল বাঁধে না মুখে, আমরা দেখি ছিল কেউ কেউ, হ্যাঁ, কেউ মাস্ক পরা ছিল, এইভাবে ঘিরে ফেলে, গাড়িটা ঘিরে ফেলে, দরজা খুলে আমাকে গাড়ির থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে, কিন্তু আমি গাড়িতে বসেছিলাম, আমি নামবো না। এরকম তর্ক বিতর্কে আপনারা কারা, কোনো কিছুই বলে না, তাদের পরিচয় দেয় নাই, না দিয়ে তখন আমার ড্রাইভারে আমি বললাম যে ডোন্ট মুভ, এখানে স্টপ। তখন তারা আমার ড্রাইভারে উঠায়, মানে ওরা একজন গাড়িতে বসে গাড়িটা টান দিয়ে নিয়ে গেল কোথায়, ডিবি অফিসে। আমি একটু মাঝখানে জিজ্ঞেস করি, এই যে মুখে রুমাল পরা ছিল, অনেকে মাস্ক পরা ছিল এবং সিভিল ড্রেসে ছিল, আপনাকে মনে হয় যে ওই দিন আপনাকে গুমই করতে চেয়েছিল, না এইভাবে আসবে কেন? না অ্যাকচুয়ালি তাদের প্ল্যান ছিল কি, মানে পরে যেটা শুনতে পারলাম, কারণ আমি অনেকদিন জেলে ছিলাম, তো তাদের অনেকের সাথে কথা হয়েছে, তো অ্যাকচুয়ালি দে প্ল্যান যে এখান থেকে নিয়ে আমাকে অন্য কোথাও নিয়ে গুম করে, যেভাবে আয়নাঘর গুম, যে সমস্ত ঘটনা আমরা দেখি, সেরকম করার প্ল্যান ছিল। কিন্তু যখন ওইখানে লোক জড়ো হয় এবং ওরা রাত্রে যখন প্রথমে আমাকে নিয়ে যায়, অন্য কোনো উপায় না পায়, যেহেতু ফলো করতেছিল, সাথে সাথে আমাদের নিচে যে গাড়িগুলো ছিল, 2-4টা ড্রাইভার আমার পিছে পিছে ফলো করতেছিল, ফলো করলে তখন তারা ডিবি অফিসে নিয়ে ওইখানে রাখে অন্য একটা কক্ষে। মানে কক্ষে মানে কি, কোনো এন্ট্রি বা কোনো কিছু না, নাথিং, একা এক জায়গায় রাখে, এবং তারা যে কয়জন গেছিল তারা অন্য রুমে চলে যায়, কি কথাবার্তা বলছে, মানে আমাকে হোল্ড করে রাখা, এবং সেটা কয়েক ঘন্টা যাবত। মানে ওদের বোঝা যায় এতে, ডিবিতে উঠায় নিয়ে গেলে তারপরে তো সে এন্ট্রি করবে বা সামথিং প্রসেস, অল দিস ইজ, এটা না। তার মানে ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে তাদের যে প্ল্যান ছিল ওইখান থেকে হয়তো তারপরে অন্যভাবে নিয়ে গুম করে ফেলবে বা সামথিং, সেটা কিন্তু বেশ অনেক ঘন্টা আলাদা আমাকে আইসোলেটেড করে রাখা হয়। এরপরে তখন 3টা ভোরের দিকে বিভিন্ন রিপোর্টার, এর মধ্যে এই যে সিসি ক্যামেরায়, ইটিভির যে সিসি ক্যামেরা ছিল, এই ঘটনাটা পুরো ফুটেজটা
পরবর্তীতে নিউজে যায় এবং অন্য অন্য টিভি চ্যানেলগুলো এটা ফলো করে এবং তারা রিপোর্টাররা ডিবি অফিসে যায়, জিজ্ঞাসাবাদ করে যে চেয়ারম্যান সাহেব কোথায়, বলে প্রথমে কয়েক আমরা জানি না, ডিবি অস্বীকার করে, জি অস্বীকার করে ওকে না এই যে ফুটেজ আছে আপনারা নিয়ে আসছেন এখানে গাড়ি ফলো, এই সমস্ত চাপের সৃষ্টিতে এক পর্যায়ে বিকালের দিকে স্বীকার করে যে হ্যাঁ আমরা তাকে নিয়ে আসছি। এখন কিসে নিয়ে আসছে, কোনো মামলা নাই তো। তখন তারা একটা বানোয়াট একটা মামলায় যে বাদী, তাকে পরবর্তীতে আমার সাথে কথা কয়ে আমি জানতে পারছি ওই বাদীকে ডিবি অফিসে আইনে বাধ্য করছে আমাকে আসামি করার জন্য, এই যে পর্নোগ্রাফি মামলা, নারী নির্যাতন, শিশু, এই সমস্ত। এই হচ্ছে মামলার সূচনা। তারপরে তো এক রাষ্ট্রদ্রোহ মামলা, তারপরে তো অন্য অন্য বিভিন্ন মামলা, রাষ্ট্রদ্রোহ মানে অনেকগুলো মামলা দিল, রিমান্ডে নিল মানে কয়েকবার, এই সমস্ত আর কি ইয়ে করে। মানে ঘটনাটা হচ্ছে এখন আমার প্রশ্ন, তখন কিন্তু এটা লিডটা দিছিল হচ্ছে আপনার ডিবিতে এই যে মাহফুজ, এডিসি মেহেদি, মাহফুজ আর হচ্ছে নুরুন্নবী, নুরুন্নবী, তারা কিন্তু একটা, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তারা ইললিগালি আমাকে উঠায় নিয়ে গেল উইদাউট ওয়ারেন্ট, উইদাউট এলিগেশন, উইদাউট এনিথিং, আদৌ কি তারা পারে? প্রশ্ন ওঠে না। তাহলে পারে না। এই যে তারা যে উঠায় নিয়ে গেল, কোনো মামলা ছিল না, কোনো ওয়ারেন্ট ছিল না, কোনো কিছু না, তাহলে ডিবি এই যে নুরুন্নবী, মাহফুজের নেতৃত্বে এই যে এক দল, এদেরকে বলবো তো আমি সন্ত্রাসী, কারণ তারা তো ড্রেস পরিহিত না, তারা তো মুখে কাপড় বেঁধে এই যে উঠায় নিয়ে গেল, এটা অপহরণ। তাহলে এখন এদের কি অপহরণের মামলা হয় না তাদের বিরুদ্ধে? তাদের তো জবাবদিহিতা আনা উচিত। এই যে নুরুন্নবী নাকি এখন ডিআইজি, আই ডোন্ট নো, নুরুন্নবী এবং এই মেহেদি এবং মাহফুজ, মাহফুজ